রেড করতে যেতেন তাহলে হায়দ্রাবাদের অফিসেও রেড হতো, দিল্লির অফিসেও রেড হতো, আর আইপ্যাকের অন্য যারা ডিরেক্টর আছে, একটা কোম্পানিতে রেড করলে যতজন ডাইরেক্টর আছে তার বাড়িতে রেড করতে হবে। আর যদি কোম্পানির ডিরেক্টর স্পেসিফিক রেড হয় তাহলে আপনি আইপ্যাকের অফিসে কেন গেছেন? আইপ্যাকের অফিসে গেছেন মানে আইপ্যাক জড়িত। আইপ্যাক জড়িত থাকলে আইপ্যাকের আরো 5টা অফিস আছে, সেখানে রেড হয়নি কেন? খালি বাংলায় কেন? এগুলো যুক্তির মাধ্যমে মানুষকে বোঝাতে হবে। যুক্তি। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন তদন্তের দিক নির্দেশ ঠিক করে দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন সেগুলো অত্যন্ত জরুরি। না, আমি তাকে সমর্থন করছি না, আমি তার বিরোধিতা করছি না, আমি শুধু ব্যাখ্যা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যিই কি আইপ্যাকের সঙ্গে আছেন, নাকি তিনি আইপ্যাককে ফাঁসিয়ে দিচ্ছেন? এটা বোঝা যাচ্ছে না, কারণ যেভাবে তিনি ব্যাখ্যাটা করলেন গোটা ঘটনার, তাতে তদন্তের ফাঁক ফোকর আছে কিংবা থেকে গেছে আমরা জানি না সেসব কথা অবশ্য, কিন্তু তিনি সেগুলো তুলে ধরলেন, স্পষ্টভাবে বললেন যে আইপ্যাকের অন্যান্য ডিরেক্টরের বাড়িতে রেড হয়নি কেন। তিনি প্রশ্ন তুলে দিয়েছেন কোট আনকোট। তিনি স্পষ্টভাবে বলেছেন অন্যান্য জায়গায়ও রেড করা উচিত ছিল। অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়ে দিই, তিনি হয়তো খবর পেয়েছেন, তা সত্ত্বেও চেপে গেছেন, কিংবা তিনি কোথায় ছিলেন জানতে পারেননি, আমি জানি না। তাকে বলে দিই 10 জায়গায় রেড হয়েছিল, তার মধ্যে দিল্লির সদর দফতরও ছিল, যেখান থেকে আইপ্যাকের কাজকর্মগুলো পরিচালনা করা হয় বর্তমানে। তার মধ্যে দিল্লি আর বঙ্গই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিই যে হায়দ্রাবাদের যে অফিসটা ছিল সেটা প্রশান্ত কিশোরের আমলে শুরু হয়েছিল। সেখানে কার্যক্রম এখন নাম কাওয়াস্তে হয় না, কার্যত হয় না বললেই চলে। আইপ্যাক এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নির্ভর কোম্পানি হয়ে গেছে যবে থেকে প্রশান্ত কিশোর আইপ্যাকটা ছেড়ে দিয়েছেন। এক সময় তারা জগনমোহন রেড্ডির জন্য কাজ করেছে, এক সময় তারা ক্যাপ্টেন অমরিন্দর সিং এর জন্য কাজ করেছে, এক সময় তারা উত্তরপ্রদেশে কংগ্রেসের হয়ে কাজ করেছে, তারা দিল্লিতে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের হয়ে কাজ করেছে। কোথাও সাফল্য এসেছে, কোথাও এসেছে ভরাডুবি। বেশিরভাগ যারা সরকারে ছিল তাদেরকেই তারা সাপোর্ট করে সরকারে আবার এসেছে, সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা একটা অ্যাডভান্টেজ অল্প বিন্দু মাত্র দিয়েছে, যেরকমটা এই রাজ্যে দিয়ে থাকে। কিন্তু যেখানে যেখানে আইপ্যাক বিরোধীদের সাহায্য করেছে সেখানে কিচ্ছুটে লাভ হয়নি। এ রাজ্যে যেমন। এবার মূল জায়গায় আসি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন অন্যান্য ডিরেক্টরের বাড়িতে রেড হয়নি কেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যান্য ডিরেক্টরদের বাড়িতে রেড হবে না এটা আপনাকে কে বলল? আইপ্যাকের জন্য, এ রাজ্যের জন্য ইডির অপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। বারবার আপনারা অনেক কথা বলছেন, অনেক চ্যানেলে অনেকে অনেক রকম ভাবে বলছেন। আপনারা যদি ইডি কিংবা সিবিআই এর অন্যান্য কাজকর্ম দেখেন আপনাদের ক্ষোভ থাকতে পারে, কিন্তু ইডি পুলিশের মতো একদিনেই সবাইকে তুলে নেয় না। কাগজ জড়ো করে, সবকিছু করে, তারপর তারা ময়দানে নামে। আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈন যদি গ্রেফতার হয়ে যান, অন্যান্য যারা অফিসিয়াল যদি গ্রেফতার হয়ে যান, সেই সম্ভাবনা কি একেবারে নেই? সেই সম্ভাবনা খারিজ করে দেওয়া যাচ্ছে না। তার কারণ আপনাদেরকে স্পষ্টভাবে বলি, ইডি একটা পিটিশন দাখিল করেছে, দুটি পিটিশন, দুটি মামলা দাখিল করেছে সুপ্রিম কোর্টে। তার মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে ডিসি সাউথ প্রিয়ব্রত রায়, পুলিশ অফিসার মনোজ ভার্মার, রাজীব কুমার, চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে সেই পিটিশনে। দুটি মামলা হাইকোর্টে রয়েছে। এই প্রথম ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে সুপ্রিম কোর্টে। তার মধ্যে অন্যতম হলো ইডি স্পষ্টভাবে তার পিটিশনে বলছে মুখ্যমন্ত্রী আইন হাতে তুলে দিয়েছেন এবং পুলিশের অপব্যবহার করেছেন। এটা প্রথমবার তিনি করেননি। এর আগেও তিনি যেভাবে নিজাম প্যালেসে ঢুকে পড়েছিলেন এবং ঢুকে পড়ে তদন্তের কাজে বাধা দিয়েছিলেন, কার্যত অভিযুক্তদের পাশে দাঁড়িয়েছিলেন এবং অভিযুক্তদের বার করে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। সেদিন জামিন হয়েও গিয়েছিল, পরিস্থিতিও ভয়ঙ্কর আলাদা ছিল। আজ সে পরিস্থিতি কিন্তু নেই। কিন্তু 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জয়ী হয়ে যান, সেই পরিস্থিতি আবারও হবে, সেটা ভালোভাবেই জানে ইডি। তাই তদন্ত নির্বাচনের আগেই গুটিয়ে তারা ফেলতে চায়, তার জন্যই তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। এবার সুপ্রিম কোর্টে কি হবে না হবে আমরা সেটা বলতে পারছি না। সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা খুব বেশি আশা রাখতে পারছি না, আবার একেবারে হতাশও হচ্ছি না। আশা এই কারণে রাখতে পারছি না, কারণ একজন মুখ্যমন্ত্রীকে যুক্ত
ওই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দোহাই দেখিয়ে তারা হয়তো কঠিন সিদ্ধান্তের দিকে যাবে না বলেই আমরা মনে করছি। হয়তো তদন্তের নির্দেশ দিতে পারে, হয়তো মুখ্যমন্ত্রীকে জেরার নির্দেশ পর্যন্ত দিতে পারে, জেরা করা যাবে এমন নির্দেশ দিতে পারে, কিন্তু গ্রেফতার করা যাবে না এমন কিন্তু ছুটকারা মুখ্যমন্ত্রী পেয়ে যেতেই পারেন। কার্যত তিনি মুখ্যমন্ত্রী তাই। এবার ঘটনাটা কি ঘটেছে সেটা যদি ইডি প্রমাণ করতে পারে তাহলে সেই সম্ভাবনাও খারিজ হবে না একেবারেই, কারণ ইডি যে ফুটেজগুলো দিতে চাইছিল, যে তথ্যগুলো দিতে চাইছে, সেই অভিযোগগুলো কিন্তু মারাত্মক। কি কি ঘটনা ঘটেছে? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডি অভিযোগ করছে 100 জন পুলিশকে কার্যত তিনি অস্ত্রসহ ঘটনাস্থলে যেখানে রেড হচ্ছিল সেখানে তিনি নিয়ে ঢুকে পড়েছিলেন। এবার সেটা প্রমাণ হবে কি করে? সেটা প্রমাণ হবে যে সিসিটিভিগুলোর মাধ্যমে সেটা কলকাতা পুলিশ নিয়ে গেছে। এরা যে আপনারা আবারও বলছি শুনেছিলেন সারদা কাণ্ডে অনেক ফাইল হাপিস হয়েছে, অনেক নথি হাপিস হয়েছে, কোনো পেন ড্রাইভ ছিল, সিসিটিভি ফুটেজ ছিল, কিছুই নেই। এবার পুলিশ যেটা বলছে যে সিসিটিভি ফুটেজ কিন্তু সেখানে নেই, সিসিটিভি নেই, অর্থাৎ সিসিটিভি ফুটেজ যে হাপিস করে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু ইডি মনে করছে। এবার সিসিটিভি ফুটেজের বাইরেও কি এটা প্রমাণ করা যাবে না? মুখ্যমন্ত্রী সেখানে ঢুকেছিলেন, এটা তো প্রমাণ করার জন্য বিশেষ কিছু লাগবে না। সর্বভারতীয় সংবাদ মাধ্যম দেখিয়েছে মুখ্যমন্ত্রী নিজের রেকর্ড আছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী এই কেসে কিন্তু ট্যাগ হয়ে গেছেন, মুখ্যমন্ত্রী এই কেসে কিন্তু পার্টি হয়ে গেছেন। এছাড়াও যে সমস্ত পুলিশ অফিসার মনোজ বর্মা, প্রিয়ব্রত রায়, রাজীব কুমার, নন্দিনী চক্রবর্তী, এরা কিন্তু ট্যাগ হয়ে গেছেন। এদের কি হতে পারে? মারাত্মক কিছু হয়ে যেতে পারে। এখনো চাকরি করছেন মনোজ বর্মা, প্রিয়ব্রত রায়, নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার এই মাসে রিটায়ার হয়ে যাবেন 31 তারিখ। মামলার একটা দুটো ডেটের পরেই, 3-4টে ডেটের পরেই ম্যাক্সিমাম সর্বোচ্চ রাজীব কুমার রিটায়ার, তিনি ছুটকারা পেয়ে যেতেই পারেন। কিন্তু তার পেনশন আটকে যেতে পারে, যেভাবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের পেনশন এখনো আটকে রয়েছে, তার রিটায়ারমেন্ট বেনিফিট আটকে যেতে পারে। সার্ভিস তো শেষ, ফলে সার্ভিসে কালো দাগ লাগার কিছু নেই, তার যা দাগ লাগার আগেই সারদা তদন্তে লেগে গেছে। অন্যান্য জিজ্ঞাসাবাদের সময় তার বিরুদ্ধে নানান সব অভিযোগ, কিন্তু পেনশনটা আটকে যাবে। এবার কথা হচ্ছে পেনশনটা কি তাদের দরকার আছে? অনেকেই বলেন পুলিশের বেতনের চেয়ে এদিকের ওদিকের ইনকামটা নেহাত কম হয় না। আমরা বিশ্বাস করি না রাজীব কুমার সেই ক্যাটাগরিতে পড়েন। স্বাভাবিকভাবেই তিনি যদি রিটায়ারমেন্ট বেনিফিট না পান তাহলে তার অসুবিধে হওয়ারই কথা। এবার যদি তার এদিক ওদিকের বিষয় আশয় থাকে, যেটা আমরা কেউ জানি না, আমি আবারও বলছি আমি বিশ্বাস করি না রাজীব কুমারের মতন অফিসারদের ওই সব কিছুর দরকার হয়। তা সত্ত্বেও বলছি যদি সেটা তাই হয় তাহলে পেনশন আটকে গেলে তার অসুবিধা হওয়ার কথা। মনোজ বর্মা চাকরি করছেন, প্রিয়ব্রত রায় চাকরি করছেন, অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী তাদের সমস্যা হওয়ার কথা। সমস্যা হওয়ার কথা প্রতীক জৈনের, সমস্যা হওয়ার কথা অন্যান্য ডিরেক্টরদের, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে আমরা জানতে পারছি। আরেকটি জিনিস যেটা হতে পারে, নন্দিনী চক্রবর্তী চিফ সেক্রেটারি, তিনি যেহেতু মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করেছেন বলে ইডির তরফে অভিযোগ করা হচ্ছে, অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বেআইনি কাজে সহযোগিতা করার জন্য এবং মনোজ পন্ত সাহেবকেও এই কাজে সহযোগিতা করার জন্য শোকজ করা হতে পারে, করতেই পারে। অল ইন্ডিয়া সার্ভিস রুল সে কথা বলছে। ফলে রাজীব কুমার, মনোজ বর্মা, নন্দিনী চক্রবর্তীরা ফেঁসে যেতে পারেন। কেন্দ্র সরকার তাদেরকে নোটিশ জারি করতে পারে, যেটা এর আগে আলাপন বন্দ্যোপাধ্যায়কে করে তারা দেখিয়ে দিয়েছে। টাকা আটকে গেছে তাদের, আজও তারা সুবিধা পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে অতিরিক্তভাবে কায়দা করে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রোজগারের পথ খুলে দিতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি অ্যাডভাইজার, সেই অ্যাডভাইজারির টাকা তিনি পাচ্ছেন জনগণের, আমার আপনার ট্যাক্সের টাকা, যেটা তার রিটায়ারমেন্টের পর রিটায়ারমেন্টের টাকা তার পাওয়ার কথা ছিল, যেটা তার জন্য বরাদ্দ ছিল। তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার টাকাটা তাকে পাইয়ে দিচ্ছেন। যেভাবে পাইয়ে দিচ্ছেন তার পছন্দের বিভিন্ন মানুষকে, যেমন তার পছন্দের আইনজীবীদের আমার আপনার ট্যাক্সের টাকা, যেটা রাস্তার কাজে খরচ হতে পারতো, শিক্ষার কাজে খরচ হতে পারতো, স্বাস্থ্যের কাজে খরচ হতে পারতো, সেই সমস্ত টাকা মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীকে পাইয়ে দিচ্ছেন কোটি কোটি টাকা। আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে সরকার আমার আপনার স্বার্থ বিরোধী কাজ করছে। সরকার নিজেকে নিজের দুর্নীতি ঢাকার জন্য, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ঢাকার জন্য এই টাকাটা ব্যবহার করছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, বিভিন্ন মামলায়, সেসব আপনারা জানেন। ডিজিপির ব্যাপারটা ফেসে গেছে সুপ্রিম কোর্টে, এ কথাও আপনারা জানেন।
ডিজিপি অর্থাৎ রাজীব কুমার, আর কয়েকদিন তার মেয়াদ। অনেকে এই ভিডিওটা দেখতে দেখতেই রাজীব কুমারের মেয়াদ শেষ হয়ে যাবে। এবার মেয়াদ শেষ হওয়ার পরেও এই ডিজিপির ব্যাপারটাই ফেসে আছে। শুধুমাত্র রাজীব কুমারের নয়, এর পরে কে ডিজিপি হবেন সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে 2024-এর নির্বাচনের আগে যেভাবে অ্যাক্টিং ডিজিপি করে রেখে দিয়েছিলেন, তারপর থেকে সেভাবেই চলছে। ডিজিপির ব্যাপারটা সুপ্রিম কোর্টে ফেসে আছে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় 3-4টে নাম পাঠাতে হবে, সেই সমস্ত নাম বিবেচনা করে সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে ডিজিপি আসলে কে হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পর্যন্ত নেই পরবর্তী ডিজিপি কে হবেন। পরবর্তী ডিজিপির জন্য তার কাছে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়তে হবে। আসলে এত আইন বহির্ভূত কাজ, আইনের ফাঁক গলে বিভিন্ন রকম কাজ রাজ্যের সরকারটা করছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ হোক না কার নির্দেশ আমরা জানি না, কিন্তু এ রাজ্য সরকার যার মাথায় বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো তার দায় অস্বীকার করতে পারেন না। অনেকেই বলেন, বিজেপির অভিযোগ, শুভেন্দু অধিকারীর অভিযোগ, শ্রমিক ভট্টাচার্যদের অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত, কারণ এ রাজ্যে তার অনুপ্রেরণা ছাড়া তো কিছু হয় না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া এই সমস্ত আইন বহির্ভূত এবং আইনের ফাঁক বলে যে কাজগুলো হচ্ছে সেগুলো তিনিই করাচ্ছেন, তার মদতেই হচ্ছে। এবং এত আইন বহির্ভূত এবং আইন ফাঁক বলে কাজ হচ্ছে যে এখন রাজ্যের ডিজিপি কে হবেন, রাজ্যের পুলিশ কে কোথায় হবেন সেটাও সরকার নির্ধারণ করতে পারছে না। সবটাই কিন্তু কোর্টে গিয়ে আটকে আছে শিক্ষা দুর্নীতি মামলার রায়ের মতো। আজকে এ রাজ্যে শিক্ষা দুর্নীতির মামলা বছরের পর ঝুলেছে। ফলে এই মামলাটাও যদি আদালতে বছরের পর বছর ঝুলে থাকে, তাহলে কিন্তু ডিলে ট্যাকটিক্স, জাস্টিস ডিলেড ইজ কল্ড জাস্টিস ডিনাইড, অর্থাৎ সময় মতন বিচার না হলে সেই বিচারের কোনো মূল্য থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট বৈতরণী পার হওয়ার জন্য এই নথিগুলো হাতিয়েছেন আইপ্যাকের দফতর থেকে। এই ব্যাপারটা তিনি 2026-এর নির্বাচনকে পাখির চোখ রেখেই করেছেন। স্বাভাবিকভাবে 2026-এর নির্বাচন যদি পেরিয়েই যায়, তাহলে এই তদন্তের যাই রায় আসুক তার কোনো মূল্যই থাকবে না। তাই সুপ্রিম কোর্টের এ বিষয়ে খুব দ্রুত বিচার করা উচিত, খুব দ্রুত হিসেব নিকেশ করা উচিত। কারণ আইপ্যাকের টাকা, আইপ্যাকের বিরুদ্ধে 2700 কোটি টাকার অভিযোগ। ইডি বলছে 20 টাকা হস্তগত হয়েছে, কিন্তু গোটা দুর্নীতিটা 2700 কোটি টাকার কাছাকাছি বা কিংবা তার আশেপাশে বা বেশি কম হতে পারে। 2700 কোটি টাকার আশেপাশের দুর্নীতি। ঘুরপথে আইপ্যাক নাকি হাওলার মাধ্যমে 20 কোটি টাকা নিয়েছে। আইপ্যাকের বিরুদ্ধে আরো কি কি অভিযোগ? আইপ্যাক শুধুমাত্র কয়লা কেলেঙ্কারির টাকা নয়, বিভিন্ন টেন্ডার যেগুলো হয় রাজ্য সরকারের, সেখানেও ঢুকে পড়েছে আইপ্যাক। কোথায় কি হবে সেই নীতি নির্ধারণে ঢুকে পড়েছে আইপ্যাক। কোথায় তৃণমূল কংগ্রেসের, একথা তো আমার নয়, মদন মিত্র সহ বহু নেতা তৃণমূল কংগ্রেসের বলেছেন। পরবর্তীকালে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছেন, শিলভদ্র দত্ত থেকে শুরু করে অন্যান্যরা, তাপস রায়, সকলেই এই কথা বলছেন। তৃণমূল কংগ্রেসের উপর বিরক্ত অনেক তৃণমূল নেতা ব্যক্তিগতভাবে আমাকে এ কথা জানিয়েছেন। যেভাবে গোটা তৃণমূলের সিস্টেমের মধ্যে আইপ্যাক ঢুকে পড়েছে, কাকে কোন পদ পাইয়ে দিতে হবে, পদের বিনিময়ে কত টাকা হবে, কাকে বিধানসভার টিকিট, কাকে পুরসভা পঞ্চায়েতের টিকিট দিতে হবে, সেই টিকিট পেতে গেলে কত টাকা ব্যয় করতে হবে, সেই টাকা কোথায় পৌঁছে দিতে হবে, গোটা সিস্টেমের মধ্যে আইপ্যাক একটা দুর্নীতিগ্রস্ত সিস্টেম তৈরি করে ফেলেছে তারা। এই সিস্টেমটাই তারা বিহারে কি তৈরি করতে পারেনি? এই সিস্টেমটাই কি তারা নরেন্দ্র মোদীর 2014 সালের সময়, নির্বাচন পরবর্তী সময়ে কি তৈরি করতে পারেনি বলে তারা সেই সমস্ত দলের সঙ্গে নিজেদের সম্পর্ক ছেদ করে দিয়েছিল? প্রশান্ত কিশোর নিজেও একাধিকবার বলেছিলেন তিনি যেভাবে চেয়েছিলেন নরেন্দ্র মোদী সরকারের মধ্যে ঢুকতে, সরকারের কি কি করা উচিত সে বিষয়েও অ্যাডভাইস দিতে, সেগুলো মোদী কিন্তু রাজি হননি। আজ বুঝতে পারছি যে মোদী বড় বিচক্ষণ ব্যক্তি। তিনি বুঝতে পেরেছিলেন এই আইপ্যাকের আসল ধান্দাটা। গোটা সরকারকে এরা নিয়ন্ত্রণ করতে চায়, একটা দুর্নীতিগ্রস্ত সিস্টেম তৈরি করতে চায়, একটা ডিপ স্টেট তৈরি করতে চায়, যে ক্ষমতা প্রধানমন্ত্রী কিংবা রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হাতে থাকবে না, তার অনেকটা ক্ষমতা এই একটি বেসরকারি সংস্থা ডিপ স্টেটের মতো করে দখল করবে। নরেন্দ্র মোদী একটা ডিপ স্টেট ভারতবর্ষের মধ্যে তৈরি হতে দিতে চাননি। তিনি স্বচ্ছ প্রশাসন চেয়েছিলেন, সেভাবেই চালাচ্ছেন, কিন্তু ফেসে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডিপ স্টেট, এই আইপ্যাক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার কাঁটা হয়ে গেছে, যার জন্য তিনি সেই গলার কাঁটাটা বার করার জন্য বারবার ছুটে গেছেন। ইডি কিন্তু হাইকোর্টে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এ রাজ্যে কি চলছে। সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে যে এ রাজ্যের হাইকোর্টে
শুনানি ভেস্তে দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে লোক জড়ো করা হয়েছিল। অর্থাৎ এ রাজ্যে শুনানি হওয়ার মতন পরিবেশ নেই, পরিস্থিতি নেই। এবং কয়লা পাচারের মামলা, হাওলা যোগ, হাওলার মাধ্যমে টাকা কিভাবে আইপ্যাকে গেছে, সমস্তটাই কিন্তু ইডি জানিয়ে দিয়েছে। এবার সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর থাকবে কি হয়। কিন্তু যেটা শোনা যাচ্ছে, প্রতীক জৈনের কপালে অশেষ দুঃখ আছে, তার অন্যান্য ডিরেক্টরদের কপালেও দুঃখ আছে। যে ফাইলগুলো 7 ঘন্টা ধরে ইডি বাজেয়াপ্ত করেছে, সবটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যেতে পারেননি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো পুলিশকে সঙ্গে নিয়ে নিয়ে এসেছেন, সেটাকে ইডি সুপ্রিম কোর্টে তাদের পিটিশনে বলছে এটা একটা ডাকাতি, 5 জনের বেশি লোক নিয়ে ঢুকলে সেটাকে ডাকাতি বলা হয়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ এনেছে ইডি। এই যে নথি তথ্য সমস্ত কিছু হাতিয়ে নেওয়া হয়েছে, এটাকে ইডি বলছে একটা ডাকাতি। সশস্ত্র পুলিশকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে রাইফেল ছিল, সেখানে পিস্টল ছিল, এমনটাই ইডি বলছে। সমস্ত সংবাদ মাধ্যমে খবর হচ্ছে। এবং এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। কোনো মুখ্যমন্ত্রী এরকম ডেয়ার ডেভিল পদক্ষেপ নেননি, দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য সরাসরি নিজে ছুটে যাননি। এর আগে পুলিশকে দিয়ে এই সমস্ত কাজ করানো হতো। এখন কি পুলিশের উপরেও মুখ্যমন্ত্রীর আস্থা কমে আসছে? রাজীব কুমার কি রিটায়ার হওয়ার পর হাত থেকে বেরিয়ে যাবেন, সেই ভয়টা লাগছে মুখ্যমন্ত্রী, তাই এখন সবকিছু না পেরে ময়দানে তিনি নিজেই নামছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবারও বলছি, কার হয়ে খেলছেন? তিনি তো ইডিকে ধরিয়ে দিলেন যে দ্রুত অন্যান্য ইডি অফিসারদের ডাকুন, হায়দ্রাবাদের অফিসে এখনো আপনাদের রেড হয়নি, সেই রেডটা ওখানে গিয়ে করুন, তথ্য পেয়ে যাবে। অনেকে নিন্দুকেরা বলেন, এ রাজ্যে যারা যারা গ্রেফতার হয়েছেন এর আগে বিভিন্ন দুর্নীতির মামলায়, গরু হোক, বালি হোক, কয়লা হোক, শিক্ষা দুর্নীতি হোক, এবং শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত যারা ছিলেন মূলত, তারা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবির লোক নন। অনেকে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই 75-25-এর ব্যাপারটা সেটেল হয়নি বলেই তারা সিবিআই কিংবা ইডির হাতে বলি হয়েছেন, চড়ে গেছেন, তারা জেল খেটেছেন। এবং সকলকেই আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের লবির লোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি তারা মানতে চাননি, বা তার সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠেনি, বা 75-25 কি যেন একটা বলে, সেই হিসেবটা হয়নি, সেজন্যই তারা ভিতরে গেছেন। তাহলে কি প্রতীক জৈনের সঙ্গে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি খুব বেশি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীককে সাপোর্ট করছেন, প্রতীক কি অভিষেক বন্দ্যোপাধ্যায় চক্ষুশূল হয়ে গেছেন? আইপ্যাকের বিকল্প সংস্থা কি ভ্রাতুষ্পুত্র পেয়ে গেছেন? তিনি কি ক্যামেক স্ট্রিট থেকেই গোটা ব্যাপারটা চালাতে চাইছেন? আর সল্টলেকের অফিসের, আইপ্যাকের অফিসের কি তার দরকার নেই? এতদিনে কি তিনি বুঝে গেছেন আইপ্যাক কিভাবে কাজ করে, এবং সেই কাজ তিনি একা নিজেও করতে পারবেন? সেই কনফিডেন্স কি তার চলে এসেছে? সেই কারণেই কি প্রতীকের প্রয়োজন ফুরিয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। এই প্রশ্নগুলো আজকে উত্তর পাওয়াটা খুব জরুরি। প্রশ্নের মধ্যেই তার উত্তর লুকিয়ে আছে। समझदार को इशारा ही काफी है। আপাতত এর থেকে বেশি কিছু বলার মতো অবস্থা এখনো তৈরি হয়নি। আর কিছুদিন গেলেই সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। আপনাদেরকে বলেছিলাম জানুয়ারি থেকে ফেব্রুয়ারি খুব ক্রুশিয়াল সময়। এ সময়েই 26-এর ভাগ্য লিখন হয়ে যাবে, 26-এর দেওয়াল লিখন হয়ে যাবে। দেওয়াল লিখন শুরু হয়ে গেছে, ভাগ্য লিখন শুরু হয়ে গেছে। আপনারা 355, 356 মাথা অ্যারেস্ট হবে, ছোট মাথা অ্যারেস্ট হবে, নানান রকম আশা অপেক্ষা রাখেন। কিন্তু যারা উপরে বসে আছেন তারা জানেন কোন ওষুধের কি রিয়াকশন হতে পারে, তাই তারা ওষুধ ধীরে ধীরে ওষুধের ডোজ বাড়াচ্ছেন। যে ওষুধ যখন প্রয়োজন হবে সেই ওষুধ আপনারা পাবেন। কিন্তু আপনারা ওই মনে করেন জ্বরের জন্য ইনজেকশন দিয়ে দিলে ভালো হয়, খুব হাই পাওয়ারের, সেই হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিকের কি রিয়াকশন হবে সেটা তো ডাক্তার ভালো বুঝতে পারবেন, একজন চিকিৎসক। এক্ষেত্রে যারা অনেক উঁচুতে বসে আছেন, যারা দিল্লির ভালো ডাক্তার আছেন, তারা জানেন কোন ওষুধটা কখন দিতে হবে, সময় মতো তারা হয়তো দেবেন। আর দিলে ভালো ডাক্তার যদি ভালো প্রেসক্রিপশন লেখে, যদি চিকিৎসা ভালো হয়,
তার সঙ্গে আপনারা থাকবেন এবং চিকিৎসা অপছন্দ হলে আপনারা ডাক্তার পরিবর্তন করবেন। কেউ তো কাউকে জোরাজুরি কিছু করেনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই লড়াইয়ে অংশীদার হতে চাইলে সুপার থ্যাঙ্কস আমাদের পাঠান। সাবস্ক্রাইব বাটনের পাশেই সুপার থ্যাঙ্কস বাটন আছে, আপনাদের সাহায্য মতন আপনারা আমাদের পাশে দাঁড়াতে পারেন এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হন, যাতে ভিডিও নোটিফিকেশন পাওয়ার আগেই যখনই আমরা ভিডিও আপলোড করি একটা দীর্ঘ সময় সেটাকে এডিট করতে লাগে, আপনারা একদম আনকাট অরিজিনাল ভিডিও সঙ্গে সঙ্গে দেখতে পাবেন জয়েন বাটন ক্লিক করলে, আমাদের সদস্য হলে। এছাড়াও আপনারা এমনিতেই আমাদের নিয়মিত দেখছেন, আগামী দিনেও দেখবেন। শুধুমাত্র আপনাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে ভিডিওটা নোটিফিকেশন আমরা যখনই ভিডিওটা ছেড়ে দেবো, একেবারে যখন রেডি হয়ে যাবে ভিডিওটা, নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও একেবারে বিনামূল্যে দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে।